শুভ সকাল সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচার ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা দরজায় করা নাড়ছে। আর কদিন বাদেই আমরা উদযাপন করতে যাচ্ছি পবিত্র ঈদ উল আজহা, এবং ঈদকে ঘিরে আসলে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। আমরা পরিবারের সাথে সময় কাটানোর কথা চিন্তা করি কি করে স্রষ্টার কাছাকাছি যাওয়া যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমাদের থাকে। তো এই সব কিছুর ভিড়ে আমাদের যে স্বাস্থ্যগত যেই ব্যাপারগুলো সেগুলো কিন্তু মাথায় রাখতে হয়, এবং ঈদে আমরা কি খাবো, আমরা যারা বিভিন্ন রোগে ভুগছি আগে থেকে তাদের কিছু ঔষধের ব্যাপার থাকে যে ওষুধগুলো আসলে অ্যাডজাস্ট করতে হয়, বা বিভিন্ন ধরনের আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে যার মাধ্যমে আমরা স্বাস্থ্যগতভাবে একটু সুরক্ষিত থাকতে পারি। সেই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন চিকিৎসক এবং অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক, আমাদের সবার প্রিয় 21 পদকপ্রাপ্ত এমিরেটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, সাবেক ডিন মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেই নাম্বারটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং স্যার, আপনাকে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনি খুব রিসেন্টলি আমরা খুব একটা সুসংবাদ পেলাম স্যার, আপনি আজীবনের জন্য এমিরেটাস অধ্যাপক হিসেবে সম্মানিত হয়েছেন। আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি বিষয়। না, আবারও ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা অবশ্যই তো আমার জন্য যেমন গর্বের, অবশ্যই এটা আল্লাহর রহমত। এমিরেটাস অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে হলো যে আমি কিন্তু প্রথম ওখানে এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেলাম আর কি। অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই গর্বের, এবং এটা আল্লাহর শুকর আদায় করছি। আমরা স্যার কামনা করি সামনের দিনগুলোতে আপনি সুস্থভাবে আপনার যে আলো সেটা ছড়িয়ে যাবেন। স্যার, যেটা বলছিলাম যে ঈদ আসছে, এবং ঈদকে ঘিরে আসলে আমাদের ঢাকাবাসী মানুষের ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং এই যাত্রা পথে কিন্তু বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে, সেটাও তো আমাদের স্যার মাথায় রাখা উচিত। এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। আবারও দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। ঈদ উল আজহা তো করা নাড়ছে, তাই না? এটা তো অন্যতম একটা ধর্মীয় উৎসব মুসলমানদের জন্য বিশেষ করে। আর ঈদ উল আজহা মানে কিন্তু কুরবানির ঈদ। সুতরাং মানুষ মাটির টানেই বলেন আর নারীর টানেই বলেন, সবাই কিন্তু তার প্রিয়জনের কাছে যেতে চায়। এটা শুধু ঢাকা বলে না, বড় বড় শহর যারা বাইরে কাজকর্ম করেন সবাই কিন্তু গ্রামে ফিরে যেতে চান, যেখানে আমরা বলি নারী পোতা জায়গা আর কি। ওই জায়গায় কিন্তু যেতে, এটাই স্বাভাবিক। অনেকের বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী, সবার সাথে ঈদের আনন্দ তারা কিন্তু ভাগাভাগি করতে চান। এটাই কিন্তু নিয়ম। ঠিকই আছে, খুবই ভালো এটা করা উচিত। আমাদের সংস্কৃতির একটা অংশ তো, কালচার বলেন, সংস্কৃতি যাই বলেন। বিশেষ করে আমাদের প্রত্যেকটা মানুষ যাদের পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে, তারাও তো দাদা দাদি নানা নানি ওদের সঙ্গে যে ঈদ করতে অত্যন্ত আনন্দের। তো যে কথা বললেন খুবই সত্য, যে এই যে যেতে হয় এত কষ্ট করে, এটা ঝড় ঝক্কি কিন্তু কম পোহাতে হয় না। বিশেষ করে যাত্রা পথে কেউ ধরেন লঞ্চ, বাস, ট্রেন, যার যার সুবিধা মতো যাবেন, বা এরকম প্লেনেও যায়, কিন্তু যায় জাহাজে যাবে, এরকম হবেই। সবচেয়ে প্রবলেম হয় কি, একসঙ্গে কিন্তু অনেকগুলো লোক যায়, একসাথে লক্ষ লোক যায়, তো তাতে তো রাস্তার উপরে তো চাপ পড়ে, এই গাড়ির উপরে চাপ পড়ে। এবং গতকালকেও দেখলাম প্রচণ্ড ভিড়। তারপরেও এবার অবস্থা নাকি অনেকটা বেটার। এবং ট্রেনের কথা শুনলাম, খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ কিন্তু যাচ্ছে। ওই ভিড়াভিড়ি ঠেলাঠেলি একেবারে ট্রেনের ছাদের উপরে যে যাও, ওই জিনিসটা অনেকটা উন্নত হয়েছে। রাইট, মানুষ সচেতন, অনেকটা কনসাস বলতে পারেন। তবে রাস্তাঘাটে একটু ভিড় বেশি, তবুও ঈদের যে আনন্দ, এই যে মানুষ আনন্দ উপভোগ করে ভাগাভাগি করে নেবে, তাদের কাছে কষ্টটা কিন্তু কষ্ট অতটা মনে হয় না। তারপরে আমি বলবো যে আপনার সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সবচেয়ে দুঃখজনক হলো, কালকেও কিন্তু আমি খবর পেলাম অনেকটা মারাত্মক অ্যাক্সিডেন্টে বেশ কয়েকজন কিন্তু মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে, প্রায় 7 জনের মতো লোক মারা গেছে। সুতরাং সবার জন্যই কিন্তু যার যার দায়িত্ব। জনগণ যেমন সচেতন হবে, যারা গাড়ি চালায়, যে বাস চালায়, বা তাদেরও তো সতর্ক হওয়া উচিত, সতর্কভাবে গাড়ি চালানো উচিত। ইভেনে যে মোটর সাইকেল যারা চালায়, প্রত্যেকবার দেখি ঈদের পরপর দেখে আবার এত শতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। এই ব্যাপারটা যেন সবাই একটু সতর্ক থাকেন। যাত্রায় মোটরসাইকেলের ব্যবহার, সেটা তো আসলে কোনোভাবেই কাম্য নয়। কাম্য নয়, কিন্তু তারপর তো মানুষ যাবে, তাই তো আমরা বলি কাম্য নয়, মানুষ যাবে, যাচ্ছে। তারপর বললো তারা একটু সতর্কতার সাথে যাবেন, বেপরোয়া করতে যেন না চালান, সাবধানে চালান। বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যারা দূরে যায়, যারা বাস চালায়,
প্রায় তো শুনি বাস চালক ঘুমায় পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে, তাদেরকেও যারা বা অন্য যারা নিজস্ব প্রাইভেট কার নেন তাদের কিন্তু মাঝে মধ্যে খেয়াল রাখেন, মাঝে মধ্যে বিরতি করে ড্রাইভারদেরকে একটু চা খাওয়ানো বা একটু নাস্তা টাস্তা এগুলো একটু করেন, সেও তো মানুষ, তারা যেন ক্লান্তি না থাকে, অবসাদ না থাকে, সে যেন সুন্দরভাবে গাড়ি চালাতে পারে, এই ব্যাপারটা যেন সবাই একটু সতর্ক থাকেন। আরেকটা কথা আমি প্রায় বলি, যাত্রা পথে বিশেষ করে যারা ট্রেনে যাবেন বা লঞ্চে বাসে যাই বলেন, যারা বাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু আরও বেশি সতর্ক থাকবেন। ছোটো বাচ্চা দেখবেন বাইরে তাকায় থাকে, বাইরে হাত দিয়ে রাখে, এটা অ্যাক্সিডেন্ট অঘটন ঘটে, অনেকে তো এমনিও বাইরে হাত দিয়ে রাখে, এই সমস্ত সমস্যাও কিন্তু হয়। সুতরাং এই ব্যাপারে কিন্তু আরও সতর্ক থাকবেন, সার্বিকভাবে একটু সতর্ক, বিশেষ করে বাচ্চাদের। যারা বয়স্ক লম্বা জার্নি দেখবেন পা ফুলে যায়, হাঁটুতে এগিরায় এগিরায় ব্যথা করে, তাও চেষ্টা করে উঠে মাঝে মধ্যে একটু ট্রেনে বলেন বাসে বলেন একটু নড়াচড়া করা, হাঁটাচলা করা, এটাও সতর্ক থাকবেন। আরেকটা ব্যাপার আমি প্রায়ই বলি, যারা গর্ভবতী মহিলা তাদের কিন্তু আরও সতর্ক হতে হবে। এটা ডিপেন্ড করে কয় মাসের, যেমন প্রথম ট্রাইমেস্টার বলি, প্রথম 3 মাস বমি করে, বমির ভাব একটা থাকতেই পারে, তারা যদি প্রয়োজন না যায় বাদ দেন, যদি এরকম সমানে বমি করে। আর যদি যেতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাবধানে যাবেন। ইভেন ধরেন যে লাস্টের দিকে যারা ডেলিভারি আগে তাদের লাস্ট ট্রাইমেস্টার, এটাও তো ঝুঁকিটা বেশি। আমি তাদের জন্য যেটা আমি যেটা বলি, পারতপক্ষে না গেলেন, কারণ এখানে তো মাকেও দেখতে হবে, গর্ভস্থ বাচ্চাটাও তো জরুরি, এটা তো খুবই, তো এর মধ্যে ঢিলেমিঢালার কোনো সুযোগ নাই। নেহায় যদি ইচ্ছে করে যেতেই হয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অবস্থা অনুযায়ী কেমন, যদি জার্নি করার মতো ওইরকম শারীরিক অবস্থা যদি ভালো থাকে তাহলে তারা যাবেন, এইটাই কিন্তু আমি সবাইকে বলি। আরেকটা কথা বলা উচিত, রাস্তাঘাটে আজে বাজে বাইরে কিছু খাবেন না। এই যে বাইরে খাইয়ে বিভিন্ন করে শরবত খাইয়ে, ফলমূল হাবিজাবি এগুলো খাইয়ে, বা রাস্তাঘাটে অস্বাস্থ্যকর খোলামেলা খাওয়া দাওয়া খেয়ে, বর্ষার শুরু যেহেতু এই সময়টাতে কিন্তু পানিবাহিত রোগগুলো বেশি হয়। সুতরাং আপনার নিজেরা ঘর থেকে একেবারে সুন্দর করে বোতলে বা যেভাবে পারেন বিশুদ্ধ পানি টকবক করে ফুটে এটাই পান করবেন, বিশেষ করে বাচ্চাদের এটাই পান করবেন। রাস্তাঘাটে কোনো শরবতের নামে যা বিক্রি, কত শরবত আছে না, গুড়ের শরবত, আখের আর কি লেবুর শরবত, কত কিছু আছে, বা বাইরে যে ফলমূল রস, এগুলো খাবেন না, নিজেরা তৈরি যে জিনিস আছে এটাই খাবেন। আরেকটা পয়েন্ট আমি সবসময় জোর দিই, যাত্রাপথে অজ্ঞান পার্টির কিন্তু খপ্পরে অনেকে পড়ে একেবারে মোবাইল কি টাকা পয়সা সব খোয়ায় ফেলায়, এটাও সতর্ক থাকে না। পাশে যে আছে কেউ যদি খাদ্য অফার করে, কত আদর করে খাওয়াচ্ছেন, এটা খান শরবত দেয়, এগুলো কিন্তু আপনারা কোনোদিনও করবেন না। করে দেখবেন যে হয়তো কী ওর মধ্যে মিশিয়ে দিছে, খাইয়ে একবারে অজ্ঞান হয়ে যাবে, সব লুটপাট করে নিয়ে যাবে। সুতরাং বিড়ম্বনা তো শেষ হবে না। এই জন্য আমি বলছি, এই জন্যই যদি সতর্ক থাকেন, মানে যেন নিরাপদ হয়, যেন ওই যে আমি যে কথাটা প্রায় বলি, এটা যেন আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, এইটা কিন্তু আমাদের দরকার। এই ব্যাপারে সবাই একটু খেয়াল রাখবেন আর কি। স্যার, এখন যেহেতু বর্ষাকালে শুরু, আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং যেটা হয় এই প্রতি বছরই কিন্তু স্যার এই পিক সিজনটাতে দেখা যায় যে ডেঙ্গু রোগী অনেক বেশি বেড়ে যায়। তো এই বছর যেহেতু কোরবানি ঈদও আসছে, এবং কোরবানি ঈদে যে পশু ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছুটা ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। তো এই যে বর্ষা এবং একই সাথে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই দুটো মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতি আসলে স্যার কোন দিকে যেতে পারে? ওয়েস্টের কথাটা আমি পরে বলি, কারণ কোরবানির সঙ্গে জড়িত, তাই তো। মানুষ ঈদের দিন কোরবানি দেরি সবাই গরু খাসি মোর যে যেটা পারবে, সেখানে তো যে বর্জ্য থাকবে তো করতেই হবে। তার আগে ডেঙ্গুর কথাটাই বলি, এবার কিন্তু ধরেন এটা তো এই যে জুন মাস এই পর্যন্ত কিন্তু গতবারের তুলনায় ডেঙ্গুটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং আমাদের সবাই যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা আমরা যারা ডাক্তার সবাই কিন্তু মনে করছে এবার ডেঙ্গুটা বেড়ে যাওয়ার ঝুঁকিটা কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে, অনেক কিন্তু মারাও গেছে আর কি। গত কয়েক বছর ধরে কিন্তু স্যার এই ট্রেন্ডটা কিন্তু স্যার আপওয়ার্ড, আক্রান্তের সংখ্যা বেশি, মৃত্যুর সংখ্যা বেশি, এটা তো একটা ঝুঁকি রয়ে গেছে। সবচেয়ে কথা, এটা তার শহর কেন্দ্রিক না, এখন তো গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, তাই না। কোনো জেলাতে কিন্তু প্রচণ্ড ডেঙ্গু, প্রচণ্ড মানে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং জনগণের জন্য এটাও খেয়াল রাখবেন, যারা গ্রামে গঞ্জে যাচ্ছেন, শহর থেকে যাচ্ছেন, যদি গ্রামে গিয়ে কারো জ্বর জারি, শরীর ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা হয়, ডেঙ্গুর ব্যাপারটা কিন্তু মাথায় রেখেন আর কি। মাথায় রেখে আপনার যে কোনো লোকাল, আজকাল তো চিকিৎসা অনেকটা তো বলতে পারেন যে উপজেলা বলেন বা যে কমিউনিটি ক্লিনিক কিন্তু রয়ে গেছে, তো কমিউনিটি ক্লিনিকে কিন্তু এই সুযোগটা নেওয়া যাবে। এটাও জনগণ যেন একটু খেয়াল রাখেন, কেউ যেন ইগনোর না করেন, অবহেলা না করেন। কারণ ডেঙ্গুতে এবার প্রবলেম যেটা হচ্ছে, আপনি দেখবেন আক্রান্তের সংখ্যা তো বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। তার কারণটা হলো দেরিতে ডায়াগনোসিস হয়, দেরিতে চিকিৎসা শুরু করে, সময় মতো ডাক্তার কাছে যায় না। এই অবস্থা যেন কারণ না হয়, সবাই ব্যাপারে যেন সতর্ক থাকেন। যারা দেখা যায় যে আগের বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যারা দ্বিতীয়বারের জন্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে স্যার সিভিয়ারিটিটা আরেকটা পয়েন্ট বললেন, খুবই জরুরি, ভালো কথা বললেন। সেগুলো ডেঙ্গুতে আমি বলি 4টে সিরোটাইপ থাকে, 1, 2, 3, 4। প্রথমবার আক্রান্ত হলে সিরিয়াস হয় না,
নর্মাল সর্দি কাশি জ্বর ফ্লু এসব মনে হয়, অথবা সে জানেই না এই ভালো হয়ে গেছে আর কি। যদি সেকেন্ড টাইম হয়, থার্ড টাইম হয়, ফোর্থ টাইম, 4 বারের ঝুঁকি থাকে, তাহলে কিন্তু সিরিয়াস হয়ে যায়। যেহেতু গতবারও কিন্তু অনেক আক্রান্ত হয়েছিল, 3,21,000 এরকম হয়ে গেছিলো, তাই না? তারা যদি আল্লাহ না করুক সেকেন্ড টাইম হয় বা থার্ড টাইম হয় বা ফোর্থ টাইম হয়, তাদের ঝুঁকিটা কিন্তু আরও বেশি। সেই জন্যই বলছি, যে কারো জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, আপনারা অবহেলা করেন না, ডাক্তারের পরামর্শ করেন। অনেক জায়গায় ডেঙ্গুর টেস্ট কিন্তু করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে পজিটিভ চলে আসে। যদি হয় তাহলে সুবিধা হলো, যদি পজিটিভ হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলবে, এইটা জরুরি। সবাই যদি সতর্ক থাকেন, কেয়ারফুল থাকেন, তাহলে এই যে জটিলতা, বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে ধরেন সিরিয়াস হয়ে গেল, সেখানে হয়তো হাসপাতালের অতটা সুযোগ নাই, এমন হয় যে হাসপাতালে ভর্তি করতে হয়, ICU লাগে, তো গ্রামে তো এগুলো পাওয়া যাবে না। ডেঙ্গু টেস্ট কিন্তু একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক জায়গায়, হ্যাঁ সেটাই বলছি, এবং আমাদের ডাক্তাররাও স্বাস্থ্য কমপ্লেক্সে এইটা সম্ভব, এবং আমাদের ডাক্তারও মোটামুটি সবাই তো এটা তো স্পেসিফিক কোনো চিকিৎসা তো নাই। কিন্তু স্যার খুবই ইনিশিয়ালি আমাদের যারা MBBS ডাক্তাররা আছেন তারাই দিতে পারে, সবাই মোটামুটি জানেন, এবং যেহেতু এটা অনেকদিন সবাই তো অভিজ্ঞতা হয়ে গেছে, সবারই অভিজ্ঞতা অর্জন হয়েই গেছে আর কি। কিন্তু জনগণের তো এগিয়ে আসতে হবে, সুতরাং আপনারা খেয়াল রাখবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন, উপজেলা লেভেলে চিকিৎসার সুবিধাগুলো যদি এরকম আল্লাহ না করুক 2-1টা জটিল যদি হয়ে যায়, তারাই দেখবে, তারাই রেফার করবে। কিন্তু আপনার কথা, আমার কথাটা হলো, কেউ যেন অবহেলা করে দেরি না করেন, এই দেরি করলেই ঝুঁকিটা বেশি হয় ব্যাপার। আর অন্তত ডেঙ্গুর চিকিৎসা তো বেশি নাই, কারণ যদি আল্লাহ না করুক হয়ে যায়, নিজেরা নিজেদের মতো করে দোকান থেকে ওষুধপত্র কিনে খাবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। জ্বর উঠলে বলি প্যারাসিটামল খান, আর কিছু না পারলেও লিকুইডটা বেশি খেতে হয়। লিকুইড পেলে পানি, ডাব, স্যালাইন, গ্লুকোজ, ফলমেরা যা পারেন। জ্বর হলে যে অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে, অ্যান্টিবায়োটিক তো পরে কথা, অ্যান্টিবায়োটিক তো দরকার নাই। প্রথম হলো ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করা। এখন যদি কেউ খেতে না পারে, বমি হয়, পাতলা পায়খানা হয়, তাকে তো হাসপাতাল যেতে হবে, যেখানে IV, ইন্টারভেনাস ফ্লুইড বিভিন্ন রকমের আছে, ডাক্তার প্রয়োজন অনুযায়ী দিবে। অ্যান্টিবায়োটিক কথা যেহেতু বললেন, ডেঙ্গুর জন্য তো কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই, এটা তো ভাইরাস, অ্যান্টিভাইরাল রাগও তেমন নাই, অ্যান্টিবায়োটিক দরকার নাই। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক নিয়ে অনেকে হয়তো ভুল বোঝে, এটাও সত্য। ডেঙ্গুর জন্য অ্যান্টিবায়োটিক না, যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, ডেঙ্গুতে প্রায় দেখবেন সেকেন্ডারি ইনফেকশন কমন, ইউরিন ইনফেকশন হতে পারে, চেস্ট হতে পারে, বাচ্চাদের প্রায় আমরা নিউমোনিয়া পাই, এটা হতে পারে। আমি অনেক রোগী পাচ্ছি ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড হয়ে গেছে, সেখানে ডাক্তার যদি প্রয়োজন মনে করে অ্যান্টিবায়োটিক দেবে, এটা ডেঙ্গুর জন্য না। সেটা নির্ধারণ করবেন যে তার আসলে অ্যান্টিবায়োটিক বা এটা ডেঙ্গুর জন্য না, এটা হলো অন্য সেকেন্ডারি ইনফেকশনের জন্য, এটাও কিন্তু জরুরি এটাও। সুতরাং কেউ যেন ভুল না বুঝেন, কিন্তু নিজেদের মতো করে দোকান থেকে নিয়ে নিজেদের ইচ্ছা মতো খাবেন, এইটা যেন কেউ না করেন। মানে এই যে ইরেশনাল যে ব্যবহারটা, সেটা যেন কেউ না করেন, এটা সবচেয়ে জরুরি। আরেকটা পয়েন্ট মনে রাখেন, অনেকে আবার মনে করে যে হয়তো ডাক্তার মনে করছে টাইফয়েড হলো, অ্যান্টিবায়োটিক দিল, রুগী আবার মনে করে ডেঙ্গুতে বলে দেওয়া যারা দিলে ক্ষতি হবে, সেটাও কিন্তু ঠিক না। প্রয়োজনে দিতে পারবে, তাতে ডেঙ্গুর কোনো ক্ষতি কিন্তু হবে না। আমার দরকার হলো আর্লি ডায়াগনোসিস, প্রপারলি টাইমলি ট্রিটমেন্টটা যদি নেওয়া যায়, তাহলে মৃত্যুর ঝুঁকিটা কিন্তু কমানো যায় আর কি। আচ্ছা স্যার, আমি স্যার বর্জ্য ব্যবস্থাপনার কথাটা স্যার এই জন্য নিয়ে আসছিলাম যে অনেক সময় দেখা যায় যে কোরবানির পশুর যে অবশিষ্টাংশ থাকে বা যে রক্তটা থাকে, সেটা রাস্তাঘাটে থাকে, এবং সেটা কিন্তু স্যার পানিটাকে জলাবদ্ধতা সৃষ্টি করে, এবং সেখান থেকে কিন্তু স্যার ডেঙ্গুর ঝুঁকিটা কিন্তু স্যার বেড়ে যায়। সেটা তো সেখানে ডেঙ্গুর সঙ্গে তো যে আমি বলছি বৃষ্টিপাতের সম্পর্ক আছে, তাই না? মানে জমা পানি থাকলেই সেখানে ডেঙ্গু মশাগুলো ডিম পারে, এডিস মশা আর কি। এবং আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ, বাড়ির আশেপাশে এবং নিজের ঘর বাড়ি, কারণ এটা তো গৃহপালিত মশা বলে। আপনার আমার ঘরেই কিন্তু এই মশার জন্ম বেশি, বাইরেও হয়, বাইরে যারা জমা পারে ওখানে ডিম পারে, ডিম পালে ওখান থেকে লার্ভা হয়, লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা, এগুলো কিন্তু আবার আপনার আমার ঘরেই চলে আসবে, ঘরে যেখানেই জমা পানি পাবে। সবসময় তো বলি, সবাই কিন্তু জানে এটা, ফ্রিজের নিচে, এসির নিচে, ফুলের টব বা বাথরুমে। অনেকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ঈদে বাড়ি চলে যাবেন, দরজা কিন্তু তালা বন্ধ করে যাবে, পানি জমে আছে, এইটা ঠিক। কলের পানি বা যে কমোডে পানি থাকে, এটা ফ্লাশ করে যাবেন, বন্ধ করে যাবেন, ওই জমা পানি কিন্তু সুন্দর মশার কিন্তু এটা ভালো ডিম পাড়ার জায়গা। ইভেন এই যে ঘরে কোনো পাত্র যদি থাকে, পানি যেন না থাকে, পাত্রটাও সবার উপর করে রাখা, কারণ ওই পাত্রগুলোর মধ্যেও কিন্তু মশার ডিম পারে। সো এই ব্যাপারেও কিন্তু সবাই সতর্ক থাকতে হবে আর কি, বা ফুলের টপ যায় ক্লিয়ার রাখতে হয়। আর যেহেতু গ্রামে গঞ্জেও ছড়িয়ে গেছে, ওখানেও খেয়াল রাখতে হবে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জমা পানি যেন না থাকে, এটা ইম্পর্টেন্ট। আর বর্জ্যের কথা যেটা বললেন, এই সমস্যাটা একটু শহরে বেশি হয়, তবে এখন অনেকটা উন্নতি হয়ে গেছে। অলরেডি তো সিটি কর্পোরেশন, বিশেষ করে ঢাকায়, তারা তো বলছে যে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে। আরেকটা হলো ওই রাস্তাঘাটে যেখানে সেখানে যেন কেউ কুরবানি না দেন, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট এলাকায় ওখানে দেবেন, এবং বর্জ্যগুলো কিন্তু দ্রুত পরিষ্কার করে, ওখানে রক্ত জমে থাকবে, পানি জমে থাকবে, ওখানে তো শুধু ডেঙ্গু না, অন্য রোগ ব্যাধিও তো ছড়াতে পারে। এই ব্যাপারটাও কিন্তু সবাই, যদিও সিটি কর্পোরেশন কিন্তু তারাও এবার ডিসিশন নিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বর্জ্যগুলো কিন্তু অপারেশন করবে, কিন্তু জনগণের দায়িত্ব হলো মানে যে কমিউনিটি লেভেলে যারা সাধারণ জনগণ আছেন, তাদের এখানে কিন্তু স্যার তার দায়িত্ব আছে, সেটাই বলছি, প্রশাসন তার দায়িত্ব পালন করবে,
সিটি কর্পোরেশন তার দাম তো কয়েকদিন আগে সিটি কর্পোরেশন নর্থে আমি এটা মিটিয়ে গেলাম, তারা কিন্তু ডিসিশন নিয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে করবে বলে আমার বিশ্বাস। কিন্তু জনগণ তার দায়িত্ব পালন করবে, নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখা, যত্র তত্ত্ব কুরবানি না দেওয়া। কারণ যেখানে সেখানে কুরবানি দিলেন তাহলে তো আবার অসুবিধা হবে। ইভেন যে রক্ত থাকবে এগুলো যেন ছড়ায় ছিটে এদিক ওদিক না, একটু খেয়াল রাখবেন আর কি। এটা যদি খেয়াল রাখতে পারেন সবাই, তাহলে আমরা যার যার দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে শুধু ডেঙ্গু না, ডেঙ্গু এবং অন্যান্য যে রোগ যেগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমরা আমাদের নিরাপদ রাখতে পারবো। স্যার, আমরা একটু খাওয়া দাওয়ার প্রসঙ্গে চলে আসি, কারণ কোরবানি ঈদ মানেই এখানে একটা খাওয়া দাওয়ার বিশাল একটা ব্যাপার থাকে এবং আমরা আসলে ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি এবং আমরা চিন্তাই করতে থাকি যে কি রান্না করব এবং কি খাবো। স্যার, যারা বিভিন্ন রোগে ভুগছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন বা যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা স্বাভাবিকের চেয়ে বেশি, তাদের খাদ্যাভ্যাস আসলে কেমন হওয়া প্রয়োজন? না, প্রথম কথা বললে রোগের কথাটা পরেই বলি। প্রথম কথা হলো এ তো ঈদুল আজহা, কুরবানির ঈদ, সবার টার্গেট কিন্তু গোশত খাওয়া, তাই তো। এটা ইভেন অন্য ঈদের যেমন ঈদ উল ফিতরের সময় অন্যরকম, এখনও তো এরকম থাকবে। সকালে হয়তো নাস্তা, সিমাই, পোলাও, বিরিয়ানি কিছু কিছু খাবে, কিন্তু সবাই চেষ্টা করবে ওই ঈদের নামাজের পরে কুরবানি হবে, গোশতটা পাকে কে কত খেতে পারবে, এটাই তো মেইন প্রবলেম। প্রবলেম না, এটাই তো সবার টার্গেট। আমাদের কালচারটা আসলে এটা কালচার, সবারই আমরাও খাই, এটা খাই, বা একদিন একটু বেশিও খেতে চাই, এটাও সত্য। তো যাই হোক, খেতে পারবে। আমি যেটা বলি, হ্যাঁ, কুরবানির পরে গোশত তো খেতেই হবে, সেটা যেই গোশতই হোক, গরু বলেন, খাসি বলেন, মহিষ বলেন, উট বলেন, দুম্বা, এগুলো কিন্তু আজকাল কুরবানি হয়, তো খাবেন। তবে আমি যেটা বলি সেটা হলো, যারা সুস্থ, ইয়াং, তরুণ, কোনো রোগ ব্যাধি নাই, তারা খেতে পারবেন, খেতে কোনো নিষেধ নাই। তবে পরিমাণটা কিন্তু বজায় রাখা উচিত, মানে অতিভুজ করে আবার নিজে অসুস্থ না হন, পেট খারাপ হলো, বমি হলো, পাতলা পায়খানা, এইসব না হয় আর কি। সুতরাং পরিমিতি বজায় রাখে তারা ইচ্ছে মতো কিন্তু খেতে পারবেন। তো যতই খেতে চান, পাকস্থলীতে একটা ক্যাপাসিটি আছে, চাইলেই তো আর অনেক কিছু নেওয়া যাবে না, এমন খালি ঢোকাইলেই তো হবে না, হজমও তো করতে হবে। সুতরাং পরিমাণটা বজায় রেখে তারা কিন্তু খেতে পারবেন। সাথে অন্যান্য পানীয়, ফলমূলের শরবত, শাক সবজি এগুলো খাবেন। তবে রুগীর কথাগুলো বললে এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন কিডনি রোগী কিন্তু ইচ্ছে মতো খাইতে পারবে না, কারণ মাংসর তো প্রোটিন, তাতে কিন্তু প্রোটিন রেস্ট্রিকশন থাকে, ফ্লুইড তরল জাতীয় জিনিসে কিন্তু রেস্ট্রিকশন থাকে। সুতরাং তারা সারা বছর যেভাবে খান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান। ইচ্ছে করেই অনেকগুলো মাংস খেয়ে অসুস্থ নয় আবার হাসপাতালে যারা দৌড়ান, না যাওয়া লাগে, এটা খেয়াল রাখে। তাদের কিন্তু পানিও মেপে মেপে দেওয়া হয়। সুতরাং তারা ডাক্তারের নির্দেশ অনুযায়ী, হয়তো একটু বেশি একবার দুবার খেলে তেমন কিছু হবে না, তারপরেও পরিমিতি বজায় রেখে সতর্ক থাকবেন। একইভাবে ধরেন ডায়াবেটিসের রুগীও মাংস একটু বেশি খেলে, একদিন দিন খেলে এমন কোনো ক্ষতি করবে না, মিষ্টি জাতীয় জিনিসটা অ্যাভয়েড করবেন। তবে মাংস একটু বেশি খেয়ে হাঁটা চলা যে করতে হয়, ব্যায়ামটা করতে হয়, এইটার জন্য, কারণ ডায়াবেটিসের মূল চিকিৎসাই তো এটা, ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, তাই তো, এইটার জন্য মেনটেন করে চলেন। একইভাবে উচ্চ রক্তচাপের রোগী, তারও একটু বেশি খেতে পারবেন। তবে খেলে ওই চর্বিটা, গরুর তো চর্বি প্রচুর, খাসিতে অনেক চর্বি থাকে, চর্বিটা অ্যাভয়েড করে খাবেন, তাতে খেতে পারবেন। 2-1 পিস বেশি খেলে এমন কোনো ক্ষতি হবে না। তো পরিমিতি বজায় রাখবেন, প্রেশারের ওষুধের জন্য মেনটেন করেন। এভাবে অন্য যারা লিভারের রোগী, স্ট্রোকের রোগী বা ধরেন হার্টের রোগী, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খেতে পারেন। কারণ প্রত্যেকবার দেখা যায় ঈদুল আজহায় বেশি খেয়ে দিয়ে আবার হাসপাতালের রুগীতে ভরে যায়, সিরিয়াস রুগী, ইমার্জেন্সি রুগী, হার্টের রুগী, স্ট্রোকের রুগী। এই অবস্থার যেন সম্মুখীন হতে না হয়, এই ব্যাপারটাই সবাই একটু সতর্ক থাকবেন আর কি। এই যে ঈদের সময়টাতে অনেক সময় রোগীদের একটা অভিযোগ থাকে যে হাসপাতালে গেলে এই সময়টাতে ডাক্তার পাওয়া যায় না, তো আসলে তারা কোথায় যাবে, মানে ইমার্জেন্সি যদি কোনো কিছু হয়? আপনি প্রথম কথা যেটা বলি, এই ঢালাও অভিযোগটা কিন্তু সত্য নয়, কারণ আমরাও তো বিভিন্ন সময় ডিউটি করতাম। বলতে পারেন যে ডাক্তারদের ছুটি নাই, 24 ঘন্টা আছেই তারা। হ্যাঁ, ঈদের মধ্যে আউটডোরে রোগী কম হয়, ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো ঠিকভাবে করতে হয়, সেখানে কিন্তু ডাক্তার ফিক্স থাকে, রুটিন রোস্টার করা থাকে, ভাগ করা থাকে, দিনে হয়তো 8 ঘন্টা পর পর ডাক্তার কিন্তু থাকে। আশ্বস্ত হতে পারেন, হয়তো 2-1 জায়গায় 2-1 অঘটন ঘটে, এইভাবে ঢালাও ঠিক না। ডাক্তার থাকবে, সিনিয়র যারা কনসালটেন্ট যারা, তারা হয়তো অনেকেই যায়, না গেলেও তাদের নাম্বার থাকে, ইমেল টেল সবই থাকে, তারা কিন্তু ওইভাবে তারা কিন্তু অন কল বলে আর কি, তারা কিন্তু থাকেন। জুনিয়র ডাক্তার যারা থাকে, তারা যদি জটিল দেখে, কোনো ঝামেলা হয়, তারা তার কনসালটেন্ট বা প্রফেসর, তারা কিন্তু আলাপ আলোচনা করে ট্রিটমেন্ট কিন্তু দিতে পারে। এটা কিন্তু প্রবলেম হওয়ার কথা না। 2-4 জন তো এদিক ওদিক যারা, তারা তো মানুষ, তারা তো ঈদ আপ্যায়ন এগুলো তারা পরিবার পর্যন্ত আছে, কিন্তু সবাই এরকম কাজ ফাঁকি দিয়ে কেউ যায়, এটা ঠিক না। হ্যাঁ, কোনো জায়গায় শোনা যায় গেল, ডাক্তার পেল না, হয়তো কোনো জায়গায় 2-1টা জায়গায় হয়তো অঘটন ঘটছে, কিন্তু ঢালাও সবাই ঠিক না। বিশেষ করে মেডিকেল কলেজ বলেন, হাসপাতাল, ইভেন জেলা সদরেও 24 ঘন্টা কিন্তু ডাক্তার ডিউটিতে থাকবে, ইভেন উপজেলাতেও। আজকাল বলতে অনেক জায়গায় হয়তো ডাক্তার কম আছে, এটা সত্য, কিন্তু একদম ফাঁকা করে, বন্ধ করে, তালা মেরে সবাই চলে যাবে,
এই অভিযোগটা রোগীরা তার মানে ঠিক আশ্বস্ত না। হতে পারেন যে তারা যে কোনো ইমার্জেন্সিতে তারা নিকটস্থ অবশ্যই পেয়ে যাবেন। সেবা কেন্দ্রে তারা যেতে পারবেন। তারা কিন্তু যেতে পারবেন, চিকিৎসা কিন্তু তারা আমরা একটু পাবেন। ছোট বিরতিতে যাব। জি অবশ্যই। এবং টিভি সেটের সামনে যারা বসেছেন তাদেরকেও একটু জানিয়ে রাখি যে এই যে ঈদের বন্ধ, এর মধ্যেও কিন্তু ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি স্বাস্থ্য সেবা আছে সেটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকছে। যে কোনো ইমার্জেন্সি সেবার জন্য আপনারা কিন্তু যেতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনা ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ঈদকে ঘিরে কিছু শারীরিক সুস্থতা বিষয়ে কথা বলছি। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন ব্যক্তিত্ব, 21 পদকপ্রাপ্ত এমিরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, সাবেক ডিন মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদেরকে সরাসরি ফোন করতে চান, টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্যার, এই পবিত্র কুরবানি ঈদে দেখা যায় যে একটা ব্যস্ততা থাকে কুরবানি পশুর যে হাটগুলো বসে সেই হাটকে ঘিরে, এবং পশুর হাটে কিন্তু স্যার আমরা প্রতি বছরই শুনে থাকি যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকে। তো সেই ইমার্জেন্সি পরিস্থিতিগুলোতে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত? আসলে এটা আগেও বলতাম, আপনার খেয়াল আছে কিনা, বিশেষ করে যখন করোনার সময় তখন কিন্তু অনেক কথা বলতাম। হ্যাঁ, তখন আমরা কিন্তু সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে শারীরিক দূরত্ব মেইনটেইন, ঢোকার সময় যে গেটে স্যানিটাইজার রাখবে, অ্যান্টিসেপ্টিক রাখবে, তারপরে আপনি ধরেন এই যে মাস্ক পরে যায়, এগুলো তো আগেও বলতাম। যদিও করোনার ঝুঁকিটা অতটা নাই, তারপরে সতর্ক থাকাই ভালো। তারপরেও বিশেষ করে শহরে কিন্তু অনেক জায়গায় অনেকটা প্ল্যান ওয়েতে হাট, এরকম গরুর হাট বা ছাগলের বা পশুর যে হাট, এগুলো কিন্তু সুন্দরভাবেই করছে। তারপর প্রত্যেকবার দেখা রাস্তাঘাটও কিন্তু খুব ভিড় হয়, কারণ লোকজন যত্র জায়গাতে দাঁড়াইয়ে গরু ছাগল এগুলো বিক্রি করে। এটা যেন না হয়, প্ল্যান ওয়েতে করা উচিত, একটু দূরত্ব মেনটেন করে চলা উচিত। যদিও করোনা ততটা নাই, তো বলা তো যায় না, আবার মাঝে মাঝে 2-1টা কেস তো পাওয়াও যায়। সুতরাং সতর্ক থাকতে হবে, সবাই যেন সাবধান থাকেন, এটাই সবার জন্য জরুরি। কারণ এবার তো শুনতেছি যে মানে গরু খুব বড় বড় বিশাল বিশাল গরু, খুব ভিড় চলতেছে, এসব চলছে। যদিও ক্রেতা হয়তো 2-1 দিন পরে বোঝা যাবে, তারপরেও সবাই একটু খেয়াল রাখেন, নিজের স্বাস্থ্যটা শরীরের দিকে মেনটেন করে, খাওয়া দাওয়া এগুলো মেনটেন করে, পশুরও খাওয়া দাওয়া মেনটেন করে, দূরত্ব মেনটেন করে এইভাবে চলেন। কোনো গরু যদি অসুস্থ মনে হয়, প্রয়োজনে ওটাকে হাট থেকে সরায় নেওয়া রাখবে না, কারণ ওই অসুস্থ গরু আরও কত গরুকে নষ্ট করবে। এই ব্যাপারটাও যেন একটু সতর্ক থাকে। অনেকে কিন্তু বিভিন্ন ইনজুরির শিকার হন, দেখা যায় যে পশু যখন তিনি হ্যান্ডেল করছেন তখন কোনো ইনজুর্ড হলেন, বা পশুটা কাটতে গিয়ে যখন কোরবানি দেওয়া হয় তখন ইনজুরি হয়, সেটাও হতে পারে। সেরকম বিশেষ করে ওই বাজারেও কিন্তু এগুলো হয়। ওই জন্য সবসময় আমি একটা কথা বলি, আগেও বলতাম, যারা বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, এদেরকে আমরা হাটে নিয়ে যাই না। মানে নিজেরা যারা তরুণ ইয়াং সবল তারাই কিন্তু বাজার, কারণ গরু নিয়ে এগুলো ঝামেলা হয়, গরু ছুটে যায়, দৌড়াদৌড়ি করে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এগুলো কিন্তু হইতেই পারে। সুতরাং সবাই সতর্ক থাকবেন। আরেকটা হলো যেটা বলছেন, হ্যাঁ গরু তারপরে তো কুরবানির দিই, কুরবানির পরে এখানে তো কসাই থেকে শুরু করে অনেকের যার যার রোল আছে, চামড়া ছাড়ানো, গোস্ত তারপরে ছাড়ানো, ভাগ বাটুরা করা, এগুলো তো সবাই যেন খেয়াল রাখেন আর কি। ওই সময় যে বর্জ্যের কথা বলছেন, যে গরু জবাইকে রক্ত যত্র যেন ছড়া ছিটিয়ে না থাকে, এটা যেমন জরুরি। আরেকটা হলো গরু জবাই পরে মাংস যখন বিলাবেন, এটা যেন সুশৃঙ্খল হয়, লাইন ধরে সুন্দরভাবে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়। অনেক সময় একেবারে হই হুল্লোড়, মারামারি, এরকম ঘটনাও কিন্তু শোনা যায়। সুতরাং সবাই যদি আমরা সতর্ক থাকি, যার যার দায়িত্ব পালন করি, এই অবস্থার সম্মুখীন আশা করি। এইটা কিন্তু একটা শহরে প্রবলেমটা বেশি, গ্রামে গঞ্জে কিন্তু এই সমস্যাটা অতটা, কারণ গ্রাম তো ফাঁকা ফাঁকা, ওই সমস্যা কিন্তু অতটা হয় না। বড় বড় শহরগুলোতে বা ইভেন জেলা সদরে, এখানে কিন্তু ঝামেলাটা বেশি হয়। তারপরেও বলবো, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। প্রশাসন বা সরকার বা সিটি কর্পোরেশন যে নিয়ম নীতি যেভাবে দিছে, সবাই যদি আমরা ওইভাবে মেনে চলি, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কিন্তু ঘটবে না। তারপর আমার মনে হচ্ছে এবার অনেকটা সুশৃঙ্খলই মনে হচ্ছে। আবার সিটি কর্পোরেশন কিন্তু বিশেষ করে ঢাকায়, তারা কিন্তু বিভিন্ন জায়গায় হাট একদম ফিক্স করে দিছে, এবং তথ্য যাতে গরু বিক্রি না, এরকম ব্যবস্থা তারা করছে। আমার মনে হয় এটা যদি মেনটেন করতে পারি আমরা,
তাহলে বোধহয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কমানো সম্ভব, কমবে বলে আমি বিশ্বাস করি আর কি। যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু বা কোনো ইনজুরি যদি হয়েও যায় সেক্ষেত্রে অবশ্যই যেন কোনো একটা ইমার্জেন্সি কেয়ার আছে এমন একটা জায়গায় যেন। হ্যাঁ, আশেপাশে বিশেষ করে শহরে তো অনেক ইমার্জেন্সি হসপিটাল তো আছেই, আমরা চাই যেন না হয়, হইলে তো চিকিৎসা করতেই হবে, তারা ডাক্তার কাছে যাবেন, ইমার্জেন্সি যাবেন, চিকিৎসা তো করতেই হবে আর কি। কিন্তু আমাদের একটু সতর্ক থাকলে যেন এই ব্যাপারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, বিশেষ করে বাচ্চাদের দিকে সবাই খেয়াল রাখেন, কারণ বাচ্চারা খুব কৌতূহলবশত ওই এখানে গরুর আশেপাশে ভিড়, জবাই গরুর পাশে ভিড় করে থাকবে, এটাই স্বাভাবিক আর কি। নিজেরা যেন একটু সতর্ক থাকেন, এই ব্যাপারটাই খেয়াল রাখেন সবাই আর কি। মানে আসলে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আসলে সুস্থ থাকি বা নিরাপদ থাকি, মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সবকিছু মিলিয়ে মানে সুন্দরভাবে পরিবার পরিজনের সাথে মানে আনন্দ নিয়ে ঈদ উৎসবটা পালন, মানে আনন্দটা যেন সত্যিকার আনন্দময়ী হয়, কোনো বিষাদময় যেন না হয়, কোনো অঘটন যেন না ঘটে, এটাই চাচ্ছি। আরেকটা কথা বললে বোধহয় অত্যুক্তি হবে না, সেটা হলো যে গরু যারা জবাই করেন, কুরবানি দেন, তো উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি, মুসলমানদের তো এটাই নিয়ম, তাই না? গোশত হচ্ছে সবাই যেন সুন্দরভাবে ভাগ বাটা, বিশেষ করে যারা গরিব, সারা বছর হয়তো মাংস খেতে পারে না, তারা তো প্রোটিনই পায় না বলতে পারেন, কত গরিব নিম্নবিত্তের লোক রয়ে গেছে রাস্তাঘাটে, বা টুকাই যাদের রয়ে গেছে, এদেরকে যেন সুন্দরভাবে আমরা মাংসটা বিলিয়ে দেয় না কেন, সারা বছর ওরা হয়তো পারে না, এই দিনের জন্য অপেক্ষা করে। কুরবানির মাহাত্ম্য স্যার, এটাই মাহাত্ম্য, এটাই কুরবানির আসল টার্গেট। সবাইকে নিয়ে মানে নিজের পরিবার পর্যন্ত খাবেনি, কিন্তু অন্যজনের জন্য এই সুযোগটা দেওয়া হয় ভাবে খেয়াল রাখেন। এমনও শোনা যায় যে একবারে ফ্রিজ কিনার ধুম পড়ে যায়, সব গোস্ত একেবারে সব ফ্রিজের মধ্যে রেখে সারা বছর ব্যাপী খায়। এইটা তো আমি যার খেতে পারেন, আমি কারো বিরোধিতা করছি না, কিন্তু কুরবানির মাহাত্ম্য কিন্তু এটা না। বিলিয়ে দেওয়ার মধ্যেই যেমন আনন্দ, বিলিয়ে দেওয়ার মধ্যেই সত্যিকারের মহত্ব বা কুরবানির যে টার্গেট যেটা, এটা কিন্তু ফুলফিল হয়, এই ব্যাপারটাও খেয়াল রাখেন। আরেকটা হলো অনেকে যারা এখনও সময় আছে, যারা উচ্চবিত্ত, তারা শহরে তো কোরবানি দিবেনি, তারা পারলে তাদের যদি সামর্থ্য থাকে টাকাটা গ্রামে গঞ্জে দিতে পারেন। গ্রামের লোকগুলো হয়তো কোরবানিটা একটু কম হয় আর কি, গ্রামের লোকজন তাহলে মাংসটা পাবে, একটু খেতে পারবে, আনন্দ তারা করবে, তাদেরও একটু আনন্দ ফুর্তি তারও তো দরকার। এতে বোধ আর একটু সুবিধা হয়, যারা উচ্চবিত্ত তারা ওই ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখতে পারে নাকি। মানে তাদের প্রতি এটা আমাদের যে মানে এই যে ত্যাগের যে মহিমা আমরা বলি যে কুরবানিকে কেন্দ্র করে, মানে সেই যে স্রষ্টার কাছে তো আসলে কুরবানির গোশতও পৌঁছাবে না, রক্তও পৌঁছাবে না, আমাদের যে নিয়ত, আমাদের যে মানে ইচ্ছাটা, মানবিকতাটা, সেটাই পৌঁছাবে। তো আমি একটু আরেকটা বিষয় একটু নিয়ে আসতে চাই যে এই যে কুরবানির গোশত প্রস্তুতকরণ থেকে শুরু করে সেটা আমাদের প্লেটে উঠে আসা পর্যন্ত কিন্তু স্যার অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে আসে। তো এই প্রতিটা ধাপেই কিন্তু কিছু স্যার সতর্কতার ব্যাপার থাকে, কিছু হাইজিনের ব্যাপার থাকে, যেটা আসলে মানে এই খাবারের যেই নিরাপত্তা বা ফুড সিকিউরিটি আমরা বলি, সেটাকে স্যার নিশ্চিত করবে। তো সেই বিষয়টা নিয়ে স্যার আপনি এটা তো নিজেকেই করতে হবে। মাংস একেবারে কাটা থেকে শুরু করে ইভেন তার সংরক্ষণ, ট্রান্সপোর্ট, তারপরে রান্নাঘরে যাবে, পাক করবে, এগুলো সবাই টেবিল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত অনেক ধাপ তো রয়ে গেছে, যেটা আপনি বললেন, এটা তো নিজেদের করতে হবে, তাই না? এটা তো আর কে করে দেবে আপনাকে? খেয়াল রাখবেন আসলে কি ধরনের সতর্কতা স্যার থাকা উচিত, যেহেতু কোরবানির পশুতে আমরা জানি যে কাঁচা গোশতে হচ্ছে যেই জীবাণু থাকে সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। না, সেই ক্ষতিকর ততটা হয়তো হবে না, কিন্তু আপনি কাঁচা গোশত তো আর খাবেন না, গোশত বাটাই করে সুন্দর করে পাকশাক করে ভালো করে বয়েল করেই তো খাবেন। তো ওই অবস্থায় তো বেশি আমরা জোর দিই, বিশেষ করে যারা রোগী, যারা কোলেস্টেরল হয় বা অন্যান্য রোগে, চর্বিটা একটু ছাড়া আনতে পারলে ভালো, কিন্তু চর্বিটা কিন্তু বেশি বেশি খায় অনেকে। আবার ধরুন মাংস তো কত রকমের পাক করে, তাই না? এটা কাবাব থেকে শুরু করে কত রকমের তরকারি শুরু করে, অনেকে আবার এটাকে মানে স্বাদ বাড়ানোর জন্য চর্বি কিন্তু মিশিয়েও দেয়, দিলে নাকি খুব মজা লাগে, স্বাদ, এটা সত্য, চর্বি তো খেতে মজাই থাকে। তারপরে চর্বির কত রকমের পাকশাক করা থাকে, এগুলো অ্যাভয়েড করাই কিন্তু ভালো আর কি। আর শুধু মাংস তো না, এখানে কলিজা থাকে, ভুঁড়ি থাকে, তারপর অনেকে নেহারি না কি বানায় এগুলা, তাই না? এগুলো এই জাতীয় এগুলো যতটুকু সম্ভব কম করে খাওয়া, বিশেষ করে যারা রুগী, যে কথা আমি আগেও বলছি, যারা তরুণ, অসুখ বিসুখ নাই, সুস্থ ভালো মানুষ, তারা হয়তো খেতে পারবে, কিন্তু রুগীদের ব্যাপারে তারা যেন একটু রয়েছে এখানে আর কি। এইটাই সবার জন্য আমি আমার সতর্ক বার্তাটা বলতে চাচ্ছি। দেখা যায় যে এই সময়টাতে প্রতি বেলায় গোশতটা থাকছে, যে 3 বেলাতেই গোশত খাচ্ছেন, কিন্তু সেটা না করে শাকসবজি, ফলমূল, মানে প্রপোর্শনটা মাংস না, মাংসের সাথে শাকসবজি, ফলমূল, তরল জাতীয় জিনিস, পানীয়, এগুলো যেন বেশি খান। মানে আমরা যে ব্যালেন্সড যে ডায়েটের কথা, ব্যালেন্স ডায়েটটা মেইনটেইন করা। তারপরেও বলবো যে হ্যাঁ, প্রতিবার অত অতিরিক্ত না খেয়ে পরিমিতিতে বজায় রেখে যদি খেতে চায় কেউ, খেতে পারেন, কিন্তু রুগীদের ব্যাপারে ঢালা ওইভাবে দেওয়া যাবে না, এটা কিন্তু সবার জন্য সত্য আর কি। ইভেন যাদের পেটের ট্রাবল, কারণ দেখবেন যে
গোস্ত বেশি খেলে কনস্টিপেশন হয়, পায়খানা যদি আগে যাদের পাইলস আছে, ফিশার আছে, ফিস্চুলা আছে, তাদের তো এই সমস্যাটা বাড়বে। ওর সাথে তারা ইসবগুল ভুসি, বেল, শরবত, পেঁপে এগুলো খেতে পারেন, ফাইবার সমৃদ্ধ লিকুইডটা বেশি বেশি খেতে পারেন। তাহলে মানে মাংস খেয়ে রসনাটাও একই সাথে তার শারীরিক যে শরীরটাও যেন সুস্থ থাকে, এইটাই আমি বলতে চাচ্ছি। একজন দর্শক জি অবশ্যই। ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আনোমা মিজানুর রহমান ঢাকা থেকে বলছি। আমি স্যারের একজন ভক্ত। রমজানের 2-3 দিন আগে স্যারের সাথে আমি কথা বলছিলাম, ওই যে আমার ডায়াবেটিস এই মাত্রা, ওই বলছিলাম স্যারের কাছে যে আমি ডায়াবেটিস সুগারের মাত্রাটা নিচের দিকে নেমে যায় মাঝে মাঝে, তো রোজা রাখতে পারবো কিনা এটা জিজ্ঞাসা করেছিলাম, স্যারের মনে আছে কিনা জানি না। হ্যাঁ, এরপরে আমি রোজা ছিলাম, আমার কোনো ক্ষতি হয় নাই আল্লাহর উপর ভরসা করে। তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো, আমি 73 কেজি ওজন ছিলাম, আমার বয়স হলো 56, 73 কেজি ওজন ছিলাম। আমার ওজনটা কমতে কমতে এখন 60, 59, 58 এই অবস্থা হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ লাগে। এখন কিভাবে খাওয়া দাওয়া করলে আর কি ওষুধ, আমি ওষুধ হচ্ছে ডাইভিনল আছে না স্কয়ার কোম্পানির, 5 টাকায় ওই যে 15টা, আমাকে একজন বলছিল, তো আমি এটা খাই। 2টা যদি খাই তো আমার সুগারের মাত্রাটা নিচের দিকে নেমে যায়। তো আমি একটা করে খাই, একটা করে খেলে আর সমস্যা হয় না। এখন আমার স্বাস্থ্যটা কিন্তু হয় না, ওই স্বাস্থ্যটা ওই যে 73 কেজি ওজন ছিলাম, ওই যে আমি সারো পুরা ছিল, মুখ পুরা ছিল, এখন কিন্তু আমার স্বাস্থ্যটা খুবই খারাপ। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। উনি কি কোনো চিকিৎসকের পরামর্শ? না, প্রথম কথা হলো যেহেতু আপনার ডায়াবেটিস রোগী, তো ডায়াবেটিসের নিয়ন্ত্রণ তো করতেই হবে। আমার মনে হয় বেশি নিয়ন্ত্রণ করে ফেলে তো আবার দুর্বল হয়ে যাবেন। তো আপনি সবচেয়ে হলো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি যেভাবে ডায়েট চার্ট করে দেন এটা মেনটেন করেন। আর ওষুধটাও নিজের ইচ্ছা মতো তো খেতেই হবে। ডায়াবেটিস চিকিৎসা তো আপনার নিজের কাছেই, তারপরে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলবেন। যেহেতু আপনার ওজন কমছে, আমার ধারণা যে আপনি হয়তো ডায়েট কন্ট্রোলটা বেশি বেশি করছেন, সেই জন্যই কমা। তারপরেও কিছু কিছু টেস্ট করে দেখতে হয় অন্য কোনো কারণে আপনার ওজনটা কমলো কিনা। এটা আপনি ডাক্তারের পরামর্শ নেন। একটা হয়তো ব্লাড কাউন্ট করতে হবে, একটা বুকের এক্সরে করতে হতে পারে, পেটের আলট্রাসাউন্ড করে কিডনি, লিভার এগুলো হয়তো দেখবো আর কি, দেখে অন্য কোনো কজ আছে কেন। অনেক সময় ওজন এমনি কমলো, কোনো কজ নয়, হয়তো থাইরয়েড চেক করতে হয়। তো বিভিন্ন রোগে হতে পারে। তো আমার মনে হয় যেভাবে আপনি মেনটেন করেছেন এটা চলতে থাক। খাওয়া দাওয়া অত বেশি কন্ট্রোল করার দরকার নেই। অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস তো খাবেন না, ভাত কমায় খাবেন, ডাক্তারের নির্দেশনা অবশ্যই রয়ে গেছে। তারপরেও আমার মনে হয় একজন ডাক্তারের পরামর্শ নেন। ওজন কেন কমলো এই কারণটা কিন্তু বের করে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া উচিত আপনার। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। মানে এই যে হঠাৎ করে অনেক বেশি ওজন কমে যাওয়া, এটা নিয়ে উনি কনসার্ন, উনি বলছেন যে উনি ডায়াবেটিস রোগী। তো এরকম তো স্যার আমাদের অনেকের মধ্যেই স্যার থাকে যে অতিরিক্ত কনসার্ন থাকা, সেটাই আর কি। হয়তো ডায়াবেটিস একেবারে আমি এমন রোগী পাইছি, সকালে কিছুই খায় না, ছোট অর্ধেক রোগী খায়, দুপুরে আধা কাপ বা রাতে খাই না, না খেলে তো কন্ট্রোল করে ক্যালোরির যে চাহিদাটা প্রতিদিন কমে যাবে। ডায়েট কন্ট্রোল তো করতেই হবে, কিন্তু সেটা তো নিয়ম মাফিক। ডাক্তারদের পরামর্শ থাকে, যেমন সকালে রাতে 2টো রুটি, গমের রুটি, দুপুরে 2 কাপ বা 3 কাপ, সাথে শাকসবজি প্রচুর, ফলমূল এগুলো তো খেতে হবে আর কি। অনেকেই এত কড়াকড়ি করে এত কন্ট্রোল করে ফেলায় ওজন বেশি কমে যায়। এটা যেমন সত্য, তবে এটাও সত্য অন্য কোনো রোগের কারণে ওজন কমছে কিনা সেটাও টেস্ট করে কিন্তু দেখতে হয়। এবং স্যার এই প্রসঙ্গে আমি বলি যে অনেকে কার্বোহাইড্রেটটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়, সেটাও তো স্যার বৈজ্ঞানিকভাবে মোটেই ঠিক না। যেমন ডায়াবেটিস ডাক্তারদের তারা কি দেয়, দুপুরে তো ভাত দেয় 2 কাপ বা 3 কাপ, একটা মেপে দেয়। তো সুতরাং বাদ তো দিতে পারে না, বাদ হলে চলবেন কেন? খাওয়া তো খেতেই হবে, নন ডায়েটও মেনটেন করতে হবে, সুগারও কন্ট্রোল রাখতে হবে। তারপরেও বলবো যে ডায়াবেটিস চিকিৎসার মূল চাবিকাঠি কিন্তু ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, এটা তো মেইন। এরপরে হলো ওষুধ। সুতরাং এটা মেনটেন করবেন, নিজেদের মতো করে অতিরিক্ত করেন না। ডাক্তার যেভাবে বলে এইভাবে নিতে পারলে নিজের জন্য সেফ। তারপরেও বলবো যে আপনি সুন্দরভাবে মেনটেন করছেন, এরপরেও ওজন কমে যাচ্ছে, তাহলে আমাদের খুঁজে দেখতে হবে অন্য কোনো কারণে ওজন কমছে কিনা, এইটা একটু দেখতে হবে। সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণ কিছু পরীক্ষা করলেই সেটা কিন্তু ডায়াগনোস করা যাবে। আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছে। জি অবশ্যই অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম উত্তম সরকার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার স্যারের কাছে একটু প্রশ্ন। আমার বাম পায়ের হাঁটুটার একদম কনুইটা আজকে বেশ কিছুদিন যাবত ব্যথা, আর বাম পায়ের উপরে পায়ের পাতাটা ফুলে যাচ্ছে। আমি ডাক্তার দেখিয়েছি, আমি লিনডাক 200
এই মেডিসিনটা খাচ্ছি, স্যার যদি আমাকে একটু পরামর্শ দিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বয়স কত বললেন আপনার? স্যার আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন এখন? জি, তিনি শুনতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন যদি আপনার অন্য কোনো প্রবলেম, ব্লাড প্রেশার নর্মাল থাকে, সুগার নর্মাল থাকে, ভয়ের কোনো কারণে, তো পেইন কিলার যেটা খাচ্ছে এটা এত বেশি খাইন না, কারণ পেইন কিলার বেশি খেলে অনেক সময় অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিক ট্রাবল হয়, কিডনির প্রবলেম হয়। আপনি একটা কাজ করবেন, যেহেতু হাঁটুতে ব্যথা বলছেন, পায়ের গোড়ালিতে দুইটা টেস্ট করতে হবে, একটা এক্সরে করতে হবে, পায়ের গোড়ালি এবং হাঁটুর একটা এক্সরে করতে হবে, মানে ব্লাডের ইউরিক অ্যাসিড দেখতে হয়, এটাও করতে হবে, সিবিসিএসআর এগুলো করতে হয়। তো আপাতত আপনি পেইন কিলার অন্য কিছু না খায়, শুধু প্যারাসিটামল খান। এটা হট ওয়াটার ব্যাগ নিয়ে, অনেক সময় আইস দিয়ে ওই হট ব্যাগ দিয়ে সেক দেয়, অথবা গরম করে করে পায়ে সেক দিতে পারেন। একটু হালকা ব্যায়াম করবেন, সহ্য অনুযায়ী এক্সরে করে আপনি যে কোনো একজন মেডিসিন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন, অথবা একজন অর্থোপেডিক সার্জন অথবা ফিজিক্যাল মেডিসিন কারোর সঙ্গে একটু কনসাল্ট করে নিন। যদিও সিরিয়াস মনে হয় না, তবে রোগটা ডিটেক্ট করে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী চিকিৎসা নিলেই সবচেয়ে ভালো হয়, কারণ বেদনার ওষুধ বেশি খেলে আবার পরে অন্য জটিলতা হতে পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকেন আর কি। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা স্যার শেষ করব। আপনি আমি দু একটা কথা বলি, যারা ঈদে বাড়িতে যাবেন তারা কিন্তু চলাফেরা ব্যবহার সাবধান। এই যে এখন কিন্তু গরম অনেক, অযথা অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবেন কয়েকদিন আগে স্যার আমরা দেখলাম যে কি পরিমাণ হিট ওয়েভে মারাত্মক ছিল, তাই না? এই অবস্থা তো ওঠানামা করছে, তো অনেক সময় বেশি রোদে হাঁটলে, গরমে গেলে অনেকক্ষণ তাহলে যে হিট স্ট্রোকের ভয় থাকে। সুতরাং অযথা বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না। যারা গ্রামে গঞ্জে যাবেন তাদের বলবো যে যারা রুগী, যেমন ডায়াবেটিস রুগী, প্রেশারের রুগী, হার্টের রুগী, তারা কিন্তু তার নিজের ওষুধগুলো নিয়ে যান, এটা ভুলে যাবেন না। তাতে ওষুধগুলো খেতে গ্রামে কিন্তু হয়তো পাওয়া যাবে না, এই ব্যাপারে আমি একটু স্যার যোগ করতে চাই যে এই সময়টাতে, বর্ষার সময়টাতে কিন্তু গ্রামে গঞ্জে পানিতে ডুবে বাচ্চাগুলো মৃত্যুর ঘটনা আমরা অনেক বেশি শুনে থাকি, এবং স্যার সাপের একটা উপদ্রব কিন্তু। এটাই বলছি যে যারা এই ব্যাপারে নিজেদের ওষুধগুলো নিয়ে যাবেন, আপনি আপনার ডাক্তারের টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারগুলো রেখে দিন, যদি ইমার্জেন্সি তার সঙ্গে যোগাযোগ রাখবেন। এবং যে এই যে কথা বলেন, বাচ্চাদের এই ঘটনাটা বেশি ঘটে, শহর থেকে বাচ্চারা গেছে যেখানে সেখানে ঘুরবে, বেড়াবে, ডুবা পুকুর এগুলো থাকে, প্রায়ই যায়। গতকালও দেখলাম 2টা বাচ্চা ডুবে মারা গেছে। এই বাচ্চাদের দিকে কিন্তু আপনি এক্সট্রা কেয়ার নেবেন, এবং ঘোরাফেরা যে করবেন তাও সাবধানে। প্রত্যেকবার শুনি সাপে কাটার রোগী পাওয়া যায়, যে কথাটা আপনিও বললেন, আমি আপনার কথার সঙ্গে একমত। অনেক সাপে কাটে, আমরা ওই জন্য বলছি যে অযথা অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা গেলে কিন্তু কম করুন, বিশেষ করে বাচ্চাদের। আপনি কিন্তু খেয়াল রাখবেন, কোনো অঘটনা দুর্ঘটনা ঘটলে তাহলে পুরো আনন্দ তো মাটি হয়ে যাবে, বিষাদময় হয়ে যাবে, তাই না? এইটা যেন না হয়, এই ব্যাপারটাই সবাই সতর্ক করেন। আর যেটা বললাম, যদি কোনো জ্বর জারি বা অন্য কোনো অসুখ বিসুখ হয়, আপনার নিকটস্থ যে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। তার মোবাইলে বলে আজকাল টেলিফোন, টেলিমেডিসিন, অনেকভাবে তো চিকিৎসা নেওয়া যায়, এই ব্যাপারটাই সতর্ক থাকবেন। অর্থাৎ আপনার যাত্রাটাও যেন সুন্দর হয়, যে কয়েকদিন বাড়িতে থাকবেন এর যেন সুন্দর হয়, তারপরে সুন্দরভাবে ভালোভাবে আবার তো ফেরতও আসতে হবে, তখনও কিন্তু সবাই খেয়াল রাখবেন। সত্যিকার আনন্দটা যেন ঈদের আনন্দই হয়, এইটাই যেন খেয়াল রাখেন সবাই আর কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবার ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবার ঈদ যেন ভীষণ সুন্দরভাবে কাটে, ভীষণ সুস্থতার সাথে কাটে, সেই লক্ষ্যে আমাদের আজকের পর্বে আমরা কথা বলছিলাম যে ঈদকে ঘিরে কি কি বিষয় আমরা মাথায় রাখতে পারি। সেই বিষয়গুলো নিয়ে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিস কিন্তু 24 ঘন্টাই খোলা থাকবে আপনাদের জন্য। প্রিয় দর্শক, আজকের পর্বে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।